আজকে আমরা দেখব যে ক্লাস 9-এর হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতির একটা চ্যাপ্টার, যেটা হচ্ছে কোষে দেখি 19, যেটা থার্ড সেমিস্টারে তোমাদের বা লাস্ট যে ফাইনাল এক্সাম হবে সেটা তোমাদের ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এখান থেকে অনেকগুলো কোশ্চেন আসে। ফার্স্ট দেখব যে এই স্থানাঙ্ক জ্যামিতির কোষে দেখি 19.19 লেসনে দুটো জিনিস আমাদের আছে এখানে, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা বহির্বিভক্ত। আচ্ছা, এই যে অন্তর্বিভক্ত আর বহির্বিভক্তের কনসেপ্টটা কি? অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত, ধরো এরকম একটা স্ট্রেট লাইন, স্ট্রেট তো হয়নি, বেঁকে গেছে, যাকগে, তো এখানে হচ্ছে এর দুটো স্থানাঙ্ক, মনে করো এক্স x1 আর এটা হচ্ছে y1, এটা আমরা ধরি দুটো স্থানাঙ্ক। আর এটা মনে করো x2 আর y2, এই দুটো স্থানাঙ্ক ধরো। আর এখানে মনে করো একটা বিন্দু আছে যেটাকে আমরা ধরছি পি বিন্দু। কি বিন্দু? পি বিন্দু। এবং এই পি বিন্দুতে আমাদের কত স্থানাঙ্ক সেটা আমাদের বের করতে হবে। কত আমরা তো জানি না, সেইটা আমাদের বের করতে হবে। এইবার এটা ধরো মনে করো অনুপাতে কেটেছে, m:n অনুপাতে। কি অনুপাতে? m:n। অনুপাত সমানুপাত তোমরা জানো মোটামুটি, যে m:n অনুপাতে এই অনুপাতে কেটেছে। এইবারে এর দুটো কনসেপ্ট, একটা হচ্ছে অন্তর্বিভক্ত আর একটা হচ্ছে বহির্বিভক্ত, মানে একটা ভিতর দিয়ে আর একটা বাইরে দিয়ে। তাহলে অন্তর্বিভক্ত হলে পি বিন্দু স্থানাঙ্ক তখন কি দাঁড়াবে? আচ্ছা, স্থানাঙ্ক মানে একটা আমাদের এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এই দুটো মান বেরোবে। তাহলে এক্স অক্ষের মান আমরা দেখে নেবো যে এর সঙ্গে না, এই এম এর সঙ্গে প্রথমে টুটা নিতে হবে। তার মানে m(x2) প্লাস n(x1) বাই m+n। এইবার এই যে প্লাসটা হলো, প্লাসটা কেন হলো? কারণ এটা অন্তর্বিভক্ত বলে। এবার একইভাবে এটা তো এক্স এর পার্ট গেল, ওয়াই এর পার্টটা কি হবে? একইভাবে কি হবে? m(y2) প্লাস n(y1) বাই m+n। দেখো এখানে পি বিন্দু স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম না? এইবারে আমরা দেখবো যে বহির্বিভক্ত। বহির্বিভক্তের ক্ষেত্রে কি দেখবো? সবকিছু সেম থাকবে, সবকিছু সেম থাকবে, শুধু চিহ্নগুলো মাইনাস হয়ে যাবে। কি হয়ে যাবে? যেখানে হচ্ছে m(x2) মাইনাস n(x1) বাই m-n, আর এখানে হবে m(y2) মাইনাস n(y1) বাই m-n। এই গেল আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক। মানে এবারে এখানে যদি মান দেওয়া থাকে সেই হিসাবে আমরা মান বের করে নেব। এবার এটা গেল অন্তর্বিভক্ত আর বহির্বিভক্ত, এই সূত্র দুটোই আমাদের কাজে লাগবে। এইবারে বিষয়টা কি, আমি আরেকটা রিমাইন্ড করে দিতে চাই, যে তোমরা দূরত্ব নির্ণয়েরটা শিখেছো। সেই দূরত্ব নির্ণয়ের সূত্রটা নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, যে যখন যখন আমরা কোনো দুটো একটা সরলরেখায় দুটো যখন বিন্দু থাকে, এখানে ধরো একটা পি আর এখানে ধরো একটা কিউ, এর একটা স্থানাঙ্ক আছে x1 y1, আর এটা x2 y2, এই দুটো বিন্দু আছে। এদের যখন দূরত্ব নির্ণয় করব, যে পি কিউ এর দূরত্ব যখন আমরা নির্ণয় করতে যাই, পি কিউ এর দূরত্ব কি হয়? রুট অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। এখানে কারণ এই সূত্রটা লাগবে তাই একবার রিমাইন্ড করে দিলাম, যে এই সূত্রটা আমরা তো অলরেডি জানি। এইবার এখান থেকে আরেকটা সূত্র আছে, যে ধরো কোনো দুটো সরলরেখা, এখানে ধরো একটা সরলরেখা আছে যার স্থানাঙ্ক, এটা ধরো এবি, একটা সরলরেখাংশ যেখানে আছে x1 y1 x2 y2, দুটো হচ্ছে কি তার বিন্দু। এইবার এই বিন্দু দুটোর এর মাঝখানে যে বিন্দুটা ধরো কোনো অনুপাতে ভাঙলো না, বা m1 অনুপাতে n1 অনুপাতে, তাহলে তখন আমরা দেখব যে এদের এই মধ্যবিন্দু স্থানাঙ্কটা কি হবে? এই স্থানাঙ্ক দুটোর যোগফল বাই 2, এই স্থানাঙ্ক দুটোর যোগফল বাই 2, অনেকটা এরকম। কেমন? x1 x2 বাই 2, আর এখানে কি হবে? y1 প্লাস y2 বাই 2। এই হচ্ছে এর মাঝখানের যে বিন্দুটা, ধরো এটা পি বিন্দু, এই পি বিন্দুর স্থানাঙ্কটা যদি আমরা বের করতে চাই, যদি কোনো অনুপাতে না ভাঙে, তো তো এই টোটাল গেল স্থানাঙ্ক জ্যামিতির এই কটা ফর্মুলা। এই কটা ফর্মুলা জানলে এবারে তোমাদের এই লেসনের যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্ক তোমরা পেরে যাবে। ফার্স্ট দেখবে, আমরা এটা সাইডে দিয়ে দেব, স্ক্রিনের সাইডে, যে এখানে কি হবে, যে একের দাগের না টোটাল অঙ্ক আছে কটা? 4টে অঙ্ক আছে, টোটাল 4টে অঙ্ক আছে। তো একের দাগে 4টে অঙ্ক কি বলছে? কোনোটা বহির্বিভক্ত, কোনোটা অন্তর্বিভক্ত, এই তো বলে দিচ্ছে। ফার্স্ট যেটা দেয়া আছে, যেখানে বলছে যে এইটা দেয়া আছে আর এইটা
দুটো স্থানাঙ্ক আমাদের দেয়া আছে। এবার এই স্থানাঙ্ক দুটো বলছে যে এত অনুপাতে অন্তস্থভাবে একে অপরের সঙ্গে কি করছে, কাটছে। তাহলে এখানে আমাদের পি বিন্দুর স্থানাঙ্কটা বের করতে হবে, যে এর মাঝখানে যে বিন্দুটা হবে সেটা স্থানাঙ্ক বের করব। তাহলে আমরা কি করব, এই অঙ্কটার ক্ষেত্রে আমরা লিখব যে স্থানাঙ্ক বা নির্ণেয় স্থানাঙ্ক বলে লিখব, নির্ণেয় স্থানাঙ্ক, নির্ণেয় স্থানাঙ্ক, নির্ণেয় স্থানাঙ্ক বলে লিখলাম। এইবারে আমরা চেষ্টা করব সব সময়, এটা যাদের প্রবলেম হয়, যাতে না গুলিয়ে যায়, আমরা সব সময় চেষ্টা করব যে এটাকে আমরা এর নিচে ধরে নেওয়ার চেষ্টা করব। এটাকে x1, এটাকে এটাকে x1 ধরে নেবো, এটাকে y1 ধরে নেবো, এটাকে x2 আর এটাকে y2 ধরে নেওয়ার চেষ্টা করব সব সময়। এটা আমরা সব সময় ট্রাই করব যে নিচে লিখে নিলে কি হবে, আমাদের বুঝতে সুবিধাটা হবে। আর এটা মনে করো m আর এটা n, এই অনুপাতে আমাদের ভাঙছে। এবার আমরা স্থানাঙ্কটা বের করি। আমাদের অন্তস্থভাবে যখন বলছে, অন্তস্থভাবে মানে আমরা দেখেছি যে অন্তস্থভাবে যখনই বলবে তখন আমাদের সেটা পজিটিভ মান আসে, মানে প্লাসে। আচ্ছা, এখানে m মানে কত, 3, আর এখানে x2 মানে কত, -8। এই দুটো কি অবস্থায়, গুণ অবস্থায়। এবার সূত্র বলছে আমাদের প্লাস নাও, প্লাস নিলাম। এবার সূত্র বলছে আমাদের প্লাস নিলাম। এবার তারপর বলছে n কত, 4। আর n এর সঙ্গে কার গুণ হয়, n এর সঙ্গে যখন এটা x2 হয় x1 নিতে হয়। তাহলে এটা কত, 6। আর নিচে m প্লাস n, তার মানে 3 + 4। ব্যাস, এটা একটা গেল, এটা এক্স এর স্থানাঙ্কটা, মানে এক্স অক্ষের স্থানাঙ্ক। এইবার এর স্থানাঙ্ক ওয়াইটা বের করতে গেলে ঠিক এর উল্টোটা। তাহলে এখানে কি করব, 3 নেব, আর y2 কত, y2 কত, 10 প্লাস এখানে এখানে হচ্ছে n নেব, n কত, 4, n কত, 4, আর এখানে হচ্ছে y1 কত, -14, -14। এবার এখানে আমরা দেখবো m প্লাস n মানে 3 + 4। ব্যাস, এইটুকুটা বোঝা গেছে নিশ্চয়ই। তারপরে এইবার আমরা নেক্সট, এবার আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশনটা করা। ক্যালকুলেশনটা কি, এখানে আমাদের নেক্সট আমাদের কাজ হচ্ছে ক্যালকুলেশন। ক্যালকুলেশন কি, দেখো 3 × 8 = 24, কিন্তু এটা কি হয়ে যাবে, -24, কারণ প্লাস মাইনাসে মাইনাস। প্লাস 4 × 6 = 24, কতই যাচ্ছে, 24। আর নিচে কত, 4 × 3 = 7। পরেরটা কত বেরোচ্ছে, পরেরটা বেরোচ্ছে 3 × 10 = কত, 30। আর প্লাস মাইনাসে মাইনাস, 4 × 14 = কত, 56। 4 × 14 কত, 56। আর নিচে কত হবে, 7। ব্যাস, এই হচ্ছে ঘটনা। এইবারে তুমি দেখো এইটা প্লাস মাইনাসে কেটে গেল, জিরোর সাথে যা ভাগ করবো সেটা আমাদের কি আসবে, জিরোই আসবে। আর এটাকে যদি আমরা বিয়োগ করি, মাইনাসে মান আসবে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কত হবে, -26। এটা বিয়োগ করে আমাদের হয়েছে 26, আর নিচে কত আছে, 7। তাহলে এটা আমাদের কত এলো, 0, -26/7। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নেবো যে একের দাগের 3। একের দাগের 3 যেটা দেখে নিচ্ছি যে এই দুটো আমাদের কি দেয়া আছে, বিন্দু দেয়া আছে, মানে স্থানাঙ্ক, বিন্দু স্থানাঙ্ক দেয়া আছে, এবং সেটা 3:2 অনুপাতে বহিস্থভাবে হচ্ছে। এবার এটা সাইড স্ক্রিনে দেয়া থাকবে, অঙ্কটা দেখে নেবে। এবারে এখান থেকে আমাদের দুটো জিনিস জানি, আমাদের স্থানাঙ্ক বের করতে গেলে আমরা এটাকে প্রথমে ধরে নিচ্ছি x1, এটাকে ধরে নিচ্ছি y1, এটাকে ধরে নিচ্ছি x2, এটাকে ধরে নিচ্ছি y2, ধরে নিলাম। এইবার আমাদের যেহেতু বহিস্থভাবে বলেছে, তার মানে সব কিছু সেম থাকবে, শুধু সূত্রটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা নেব, এটাকে ধরো m আর এটাকে ধরো n। তাহলে m নিলাম, x2 কে 4, মাইনাস, এখানে বহিস্থভাবে হচ্ছে তাই মাইনাস, মাইনাস এখানে হচ্ছে n x1 কে, nটা কত, এখানে হচ্ছে nটা কত, 2, আর এখানে হচ্ছে এটা কত, -1। আর নিচে দুজনার কি হবে, বিয়োগ ফল। তাহলে 3 - 2, কমা। এরপরে y অক্ষের মানটাও সেম হবে। কি কি হবে, y অক্ষে দেখো m মানে কত, 3। আচ্ছা, y2 কে -5, মাইনাস, মাইনাসটা সূত্রের মাইনাস। এরপরে এলো n মানে কত, 2, আর এখানে হচ্ছে y1 কত, 2, আর নিচে কত, m - n মানে 3 - 2। আশা করি এইটুকুটা বোঝা গেছে যে এই অঙ্কটা আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। এখানে 4 3 কত, এবার ক্যালকুলেশনটা আমরা করে নেবো। 4 3 কত, 12, আর মাইনাসে মাইনাসে +2, আর নিচে কত, 1। আচ্ছা, নিচে যদি 1 হয়, 1 এর কোনো মূল্য থাকে না, আমরা জানি নিচে 1 মানে কোনো না বসালেও চলে। 3 5 15, কিন্তু সেটা কি হয়ে যাবে, -15, আর এটা -4 বাই, এটাও নিচে কত, 1। আমরা এই 1টাকে লিখতে পারি বা নাও লিখতে পারি। আমরা এটা ফার্স্ট কেন লিখলাম, তোমাদের বোঝার সুবিধার জন্য। এটাকে আমরা এবার ইগনোর করতে শুরু করব। এবার কত, 14 হয়ে গেল প্রথমটা। আর এটা যদি হয় মাইনাস মাইনাসে প্লাস, প্লাস তো হবে কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে। 5 4 9, 19 হয়ে গেল।
তাহলে এই গেল আমাদের 3 নম্বর যে অঙ্কটা, যেটা হচ্ছে বহিস্থভাবে। এবার বাকি যে দুটো অঙ্ক আছে তোমরা ট্রাই করবে, আশা করি পেরে যাবে। 2 এর দাগের যে অঙ্কটা সেটা বলছে যে মধ্যবিন্দু বের করতে হবে। দুটো করে বিন্দু দেয়া আছে এবং তার মধ্যবিন্দু বের করতে হবে, ঠিক আছে। দেয়া আছে 5 4 3 -4। এই 5 4 3 -4 আমি কি বললাম, যে যখন দুটো দুটো এরকম একটা বিন্দু থাকবে তার মাঝখানেরটা যখন বের করব, আমরা এটাকে সবসময় এরকম তলায় লিখে নেবো, নিলে আমাদের সুবিধা হবে। x1 y1, এটা মনে করো x2 আর এটা মনে করো y2, আমাদের ধরতে সুবিধা হবে। আমরা জানি যে এই দুটো বিন্দু, এটা ধরো a, এটা b, এর মাঝখানে যদি কোনো অনুপাতে না ভাঙে তাহলে আমরা জানি যে এটা যোগ হবে বাই 2, তাই তো। তার মানে এর এর মাঝখানের এর স্থানাঙ্ক কত, তাহলে আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? পি বিন্দুর স্থানাঙ্ক আমাদের কত দাঁড়াবে, যেখানে হবে 5+3/2 কমা আরেকটা কি হবে, আচ্ছা এটা পুরোটার ব্র্যাকেট দাও, 5+3/2 কমা আর আরেকটা হবে 4 প্লাস হবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে তো একটা মাইনাস আছে না, -4। তো এখানে প্লাস মাইনাসে মাইনাস হয়, আমরা জানি, যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাসে মাইনাস। তো 5×3 কত, 8/2, আর এটা কত, 0/2। তাহলে এটা কত হবে, 4, আর এটা কত হবে, 0, কারণ 2 দিয়ে ভাগ করলে 0-এর সঙ্গে 0ই হয়, ঠিক আছে। তাহলে এই গেল এটার মধ্যবিন্দু স্থানাঙ্ক। সবগুলো একই নিয়ম, এটা আশা করি আর করতে লাগবে না, কারণ সূত্রটা একই। কোন সূত্র পড়ছে, x1 + x2/2, y1 + y2/2, ঠিক আছে। 4,6 আর এটা আছে 3,5। এই হচ্ছে এই দুটো বিন্দু। এবারে বলছে তাদের মাঝখানে যে বিন্দুটা, সেই বিন্দুটা আমরা পেয়ে গেছি, সেটা কত, 1,3। সেই বিন্দুটা আমরা পেয়ে গেছি, যেটা আমরা এতক্ষণ বের করছিলাম, অন্তভাবে হোক আর বহিস্থভাবে হোক আমরা বের করছিলাম, কিন্তু সেটা এখানে আমরা পেয়ে গেছি, ওরা অলরেডি পেয়ে গেছে। তাহলে আমাদের বের করতে হবে যেটা কি অনুপাতে বিভক্ত হয়েছে। তাহলে এটা এম, এটা এন, কি অনুপাতে বিভক্ত হয়েছে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে আমরা ধরে নেবো যে ধরি m/n অনুপাতে বিভক্ত হয়েছে, n অনুপাতে বিভক্ত হয়েছে, ঠিক আছে। আমরা এটা ধরে নিলাম, যে ধরলাম যে m/n অনুপাতে বিভক্ত হয়েছে। এবার n/n অনুপাতে যখনই বিভক্ত হয়েছে, একটা জিনিস খেয়াল করো, যে আমরা ধরে নিচ্ছি অন্তস্থভাবে হয়েছে, ঠিক আছে। আমরা প্লাস ইউজ করব, আমাদের এখানে কিচ্ছু বলে দেয়নি। যদি চিহ্ন আমাদের রেজাল্টে চিহ্ন মাইনাস আসে তাহলে বহিস্থ হবে। কিভাবে হয়েছে আমরা তো জানি না, তাই না, যতক্ষণ না বের করব। এইবার আমরা দেখব যে এই অনুপাতে বিভক্ত হওয়ার সূত্র কি। তাহলে আমরা এবার এখানে প্রশ্নানুসারে বলে লিখে দিতে পারি। কি লিখব, প্রশ্নানুসারে। যদি মনে করো লিখবো না, নাও লিখতে পারো প্রশ্নানুসারে কথাটা। প্রশ্নানুসারে আমরা একটা জিনিস জানি, যে এখানে যে এমটা আমরা ধরে নিয়েছি, যে এম এর সঙ্গে কার হয়, x2। এখানে x2 কে এ, কারণ আমরা আগেও বলেছিলাম যদি আমি লিখে নাও সুবিধা হবে, x2 y2। তাহলে আমরা দেখলাম যে x2 কে 3, ঠিক আছে, প্লাস প্লাস ধরে নিলাম, আমরা এটা জানি না যে কিভাবে বিভক্ত, তাই এটা সবগুলো প্লাসে করব। তাহলে প্লাস প্লাস, এবারে একটা জিনিস কি দেখো, এর সঙ্গে আমরা যেটা করি এটা হচ্ছে এন, এন এর সঙ্গে কি হয়, 4, আর নিচে m+n, এই জিনিসটা আসে আমাদের, কারণ এই দুটো তো আমরা জানি না, আমরা ধরে নিচ্ছি m/n অনুপাতে। এইবারে দেখো আমরা এতক্ষণ যেটা করলাম এর আগের অঙ্ক, অন্তস্থ হোক আর বহিস্থ হোক, এইটা করে আমাদের এই জিনিসটা আসতো। তাহলে আমরা এটা ফার্স্ট পার্ট পেয়েছি না, দেখো সব এক্স এর মান নিয়েছি, তার মানে এক্স এর মানটাই তো পাবো আমরা। আর এখানে এক্স এর মান কোনটা, এইটাই তো এক্স এর মান, এটা এক্স এর মান আর এটা ওয়াই এর মান। তাহলে এটা সমান আমাদের কত, 1, মানে এইটা করে আমাদের 1 বেরিয়েছে। এইবারে এখান থেকে আমরা দেখে নেব, যদি এখানে গুণ করি কি হবে আমাদের, 3m + 4n, আর এইদিকে গুণ করলে m+n। দেখো একটা m কে এপারে নিয়ে আসো, আনলে মাইনাস হয়ে যাবে, গেলে কত হবে, 2m, আর ওটাকে ওপারে নিয়ে যাও, নিয়ে গেলে কি হয়ে যাবে, -3n। আচ্ছা এটা নিশ্চয়ই প্রত্যেকে জানো যে +4nটা ওপারে নিয়ে গেলে -4n হবে, আর একটা বিয়োগ গেলে প্লাস -4n থেকে একটা n বাদ গেলে -3n হবে। এইবার এখানে m/n, তাহলে m কে আমরা রাখবো, nটাকে এপারে নিয়ে চলে আসবো, নিয়ে আসলে কি হবে, -3 তো থাকবে, আর এই 2টা নিচে চলে আসবে। এই হচ্ছে গল্প। এই যে মাইনাসটা এসেছে, তার মানে আমাদের বুঝে নিতে হবে যে m/n যেটা বেরিয়েছে, তাহলে m/n আমাদের বেরিয়েছে কত, 3:2।
তাই না? 3:2 বেরিয়েছে, কিন্তু এই যে মাইনাস এসেছে তার মানে এটা কিভাবে? বহিস্থভাবে। তাহলে মাইনাস এসেছে মানে আমাদের এটা কি? বহিস্থভাবে। এটা হচ্ছে বহিস্থভাবে কি করেছে? দ্বিখণ্ডিত করেছে 7,3। তার মানে দুটো বিন্দু আছে, একটা হচ্ছে কত? 7,3। তাহলে -9,6। মনে করো এটা এ আর এটা বি, আর এটাকে ধরে নেওয়া হচ্ছে x1, আর এটাকে y1, আর এটাকে x2, আর এটাকে y2। এই তো ধরে নিলাম। এবারে বলছে যে কি অনুপাতে বিভক্ত হয়েছে, এটা m আর এটা n, ধরো অনুপাত আমাদের বের করতে বলেছে। তাহলে এখানেও তো এটাও তো বলে দেয়নি, এটাও বলে দেয়নি, তাই না? তাহলে একটা জিনিস তোমরা এর আগে শিখেছো যে y অক্ষে যখন ছেদ করছে, দেখো এটাকে আমরা কি ধরি? x, এটাকে আমরা কি ধরি? y, আর এটাকে মূল বিন্দু 0। তাহলে এক্স অক্ষে এই ওয়াই অক্ষে যখন ছেদ করছে তার মানে কি? এই ওয়াই অক্ষে এখানে চলে যাচ্ছে, তার মানে ডাইরেক্ট যদি এখান থেকে এখানে উঠে যায় তাহলে এখানে এক্স এর মানটা কি হয়ে যাবে? এক্স এর মানটা 0। তার মানে এক্স এর যেটা কি হয়ে যাচ্ছে? এটা 0। তাহলে এটা যদি 0 হয়, আর এই বাদবাকিটা এটা কত আমরা জানি না, আর জানার দরকারও নেই আমাদের, ঠিক আছে? এইটা যদি 0 হয় তাহলে এইটাই আমরা একটা যদি পেয়ে যাই তার মানে আমাদের আর কিছু লাগবে না। তাহলে আমাদের এক্স অক্ষের অনুযায়ী কি পাবো? আমরা আগের মতো ধরে নেব যে ধরি ধরি m:1 অনুপাতে বিভক্ত করেছে। 1 অনুপাতে কি করেছে? বিভক্ত বিভক্ত করেছে এক্স এম m:n অনুপাতে বিভক্ত করেছে। এবার m:n অনুপাতে যখনই বিভক্ত করছে তখন আমরা সূত্রটা প্রয়োগ করব। কি সূত্র? যেখানে আমাদের বলছে m তো ধরে নিলাম m(x2) মানে কি হবে? 9 প্লাস, আচ্ছা কিছু দেয়া নেই মানে আমরা প্লাস ধরেই করব, আর প্লাস n কত? n দেয়া নেই, আর x1 মানে কত? 7, আর নিচে m+n। দেখো এর মানটা আমাদের যেটা আসার কথা সেই মানটা আমাদের ওখানে অলরেডি বলে দিয়েছে 0, তবে সেটা একটু অন্যভাবে বলেছে, কারণ y অক্ষের কথা বলেছে, আর y অক্ষে যখন ছেদ করে তখন x এর মান কি হয়ে যাবে? 0 হয়ে যাবে, মানে x অক্ষের মান 0 হয়ে যাবে। এরপরে এরপরে এটা জিনিসটা দেখো, দেখো এইটার সঙ্গে 0 যদি কোনাগুনি গুণ করি 0ই হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে? -9m প্লাস 7n সমান সমান 0। তাহলে এইবারে দেখলাম যে -9m তো পড়ে থাকলো, প্লাস 7n এপারে এলে এইটা হয়ে গেল, মাইনাস মাইনাস ক্যান্সেল হয়ে গেল। তাহলে m/n তাহলে কত হয়ে যাবে? 7/9। তার মানে m:n কত হয়ে গেল? 7:9। এটা কিন্তু কোনো নেগেটিভ মান আসেনি, তার মানে পজিটিভ মান এসেছে, আর পজিটিভ মান এলে এটাকে কি বলবো আমরা? অন্তস্থভাবে অন্তস্থভাবে বিভক্ত। বোঝা গেছে? তাহলে এটা কোনো মান আসেনি, তাই এটাকে আমরা কি বলবো? নেগেটিভ মান আসেনি, তাই এটাকে আমরা অন্তস্থভাবে বিভক্ত বলবো। এখানে 3-4টে বিন্দু দেওয়া আছে একটা সামান্তরিকের, বলছে এটা সামান্তরিক কিনা সেটা আমাদের যাচাই করতে হবে। আচ্ছা সামান্তরিক কিনা যাচাই করা আমরা কি করে জানব? যে সামান্তরিকের আমরা সবাই জানি যে এর লম্বদ্বয়, সরি, আচ্ছা সামান্তরিক আমরা সবাই কি জানি? যে এর কর্ণদ্বয়, কর্ণদ্বয় কর্ণদ্বয় কি করে? সমদ্বিখণ্ডিত হয়, সমদ্বিখণ্ডিত সমদ্বিখণ্ডিত হয়। আচ্ছা সমদ্বিখণ্ডিত মানে সমানভাবে ভাগ হয়, মানে এখান থেকে যে কর্ণটা আমি আঁকবো এইটা, আর এখান থেকে যে কর্ণটা, দুটো কর্ণ সোজা হলো না, দুটো কর্ণ যেন এখানে দূরত্বটা সেম হয়, এখানে দূরত্বটা সেম হয়, এখানে দূরত্বটা সেম হয়, আর এখানে দূরত্বটা যেন সেম হয়, দুজনের যেন সমান সমান হয়, তবেই সেটা একটা সামান্তরিক। তাহলে সেটাই যদি আমরা প্রমাণ করতে পারি তাহলে হয়ে যাবে। কারণ কি? এখান থেকে এইটুকু একটা সরলরেখা এর একটা মধ্যবিন্দু, আর এখান থেকে একটা সরলরেখা এর একটা মধ্যবিন্দু, দুজনের মধ্যবিন্দু যদি সেম হয় তাহলে জানবো আমরা এটা সমান। তাহলে প্রথমে লিখবো যে এসি এসি কর্ণের এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু বের করব আমরা। আচ্ছা মধ্যবিন্দু বের করার সূত্র কি? আমরা প্রত্যেকে জানি যে এটাকে যদি x1 ধরি, এটাকে x2, তাহলে x1 প্লাস x2 মানে 7 প্লাস 10/2। আরেকটা কত? y এর মানটা 3 প্লাস 12/2। ঠিক আছে, এটা যোগ করলে কত হবে? 17/2, আর এটা হবে 15/2, 17/2 আর 15/2। তাহলে এটা গেল এসি কর্ণের মধ্যবিন্দু। এইবার আমরা দেখব যে এই বিডি কর্ণের মধ্যবিন্দু যদি সেম আসে, বিডি
কর্ণের মধ্যবিন্দু, এটাও যদি সেম আসে, কি আসে, এটাও যদি সেম আসে তাহলে জানবো এটা একটা সামন্তরিক। তাহলে সেম এবার দেখবো আমরা, এটাও কি যোগ কি 6 9 প্লাস 8, এটার যোগ কি 9 প্লাস 8 বাই 2, আর এটা কি হবে 6 প্লাস 9 বাই 2, তাহলে এটা কত হবে 17/2, এটা হয়ে যাচ্ছে যোগ করলে, আর এটা 15/2, ব্যাস এটাও তাই হচ্ছে। তাহলে এটা একটা সামান্তরিক, আমরা পরিষ্কারভাবে বলতে পারি এটা একটা সামান্তরিক, কারণ যেহেতু এখান থেকে পুরো দূরত্বটা সমান। ঠিক আছে, তাহলে এই গেল 5 অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আসবো আমরা 6 অঙ্কটা। 6 অঙ্কটা সাইডে দেওয়া থাকবে। 6 অঙ্কটা কি বলছে, যে যদি এইটা 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 এই চারটে স্থানাঙ্ক দেওয়া আছে, এই চারটে স্থানাঙ্ক তো দেয়া আছে, একটা সামন্তরিকের দেয়া আছে, এখানে সামন্তরিক কথাটা ওরা বলে দিয়েছে যে সামন্তরিক দেয়া আছে, যদি দেয়া থাকে তাহলে এই এক্স ওয়াই এর মান নির্ণয় করো। ঠিক আছে, এই এক্স ওয়াই এর কি বের করতে হবে, মান নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব, আমরা এর আগের অঙ্কটা দেখলাম যে এইটার এটা কি হয়, সমদ্বিখণ্ডিত হয়, তাই না, এইটার এটা কি হয়, সমদ্বিখণ্ডিত, তার মানে এখান থেকে এইটুকু দূরত্ব যা হবে এইটুকু দূরত্ব সেম হওয়া উচিত। তার মানে আমরা আগের মতোই চেষ্টা করব যে এর মধ্যবিন্দু বের করা। তাহলে আমরা প্রথমে লিখব যে এসি কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দু বের করব। এসি কর্ণের মধ্যবিন্দু কত হবে, এসি কর্ণের মধ্যবিন্দু হবে, যোগ করে দেবো, তাহলে 3 প্লাস এক্স, এখানে এক্স তো হবে কারণ এখানে তো কোনো সংখ্যা নেই, এক্স বাই 2, আরেকটা কত হবে 2 প্লাস ওয়াই বাই 2, ব্যাস এটা গেল এসির মধ্যবিন্দু। ঠিক আছে, এইবারে এখানে হচ্ছে বিডির মধ্যবিন্দু বের করব আমরা। তাহলে বিডি কর্ণের মধ্যবিন্দু, বিডি কর্ণের মধ্যবিন্দু কি হবে, তাহলে 6 প্লাস 6 বাই 2, আর এটা কত হবে 3 প্লাস 5 বাই 2, যোগ করলে কত হবে 12/2 কমা 8/2, তাহলে এটা কত হবে 6 দুগুণে 12 4 দুগুণে 8, তাহলে 6,4, এটা গেল কি এর কি এর মধ্যবিন্দু। তার মানে এর তো এটা হওয়ার কথা ছিল, তাই না, এর এটা হওয়ারই কথা ছিল, মানে এটা যা হবে এটা হবে, কারণ আমরা জানি যে সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, কিন্তু হয়নি। তার মানে এটাকে আমরা এর সমান বলতে পারি, তাই না, এটাকে আমরা কার সমান বলতে পারি, যে এইটা এর সমান 3 প্লাস এক্স, 3 প্লাস এক্স বাই কত 2, এটা সমান আমাদের 3x+2, এটা কার সমান হওয়ার কথা ছিল, 6-এর সমান হওয়ার কথা ছিল। আর এটা আমাদের কত বেরোবে, এটা আমাদের কত বেরোবে, এটা বেরোবে 3 প্লাস এক্স, আর 6 দুগুণে কত 12, কোনাকুনি গুণ হয়ে যাবে, আর এখানে এক্স সমান 12 মাইনাস 3, তাহলে কত হয়ে যাবে এক্স সমান 9, এক্স সমান 9, ব্যাস এটা বেরোলো। এইবার এটা যেমন আমরা বের করেছি একইভাবে আমরা কি বের করব, ওয়াইটাও বের করব। তাহলে ওয়াইটা কি আছে 2 প্লাস ওয়াই বাই 2 সমান সমান আমাদের কত হওয়া উচিত ছিল 4, সমান সমান 4 হওয়া উচিত ছিল। তাহলে এখানে হবে 2 প্লাস ওয়াই সমান 8, আর এখানে ওয়াই সমান, এটা বিয়োগ হয়ে গেলে কত হয়ে যাবে 6। তাহলে আমরা কি পেলাম, যে এক্স সমান 9 আর ওয়াই সমান 4, এইটা হওয়ার কথা ছিল, আর এটাই মান আমাদের বের করতে বলেছে। তাহলে অতএব অতএব এক্স কমা ওয়াই সমান আমরা কি বলতে পারি, যে 9,6, এটাই আমাদের কি অ্যান্সার। এরপরের অঙ্কটা হচ্ছে 7-এর দাগ। হুম, 7-এর দাগে কি বলছে, যে x1 y1, আর অঙ্কটা পাশে দেওয়া আছে দেখে নাও, যে x1 y1 x2 y2 x4 y4 আর x3 y3, মানে মোটামুটি এই চারটে স্থানাঙ্ক আমাদের দেয়া আছে। বলছে যে এটা যদি হয় এটা একটা সামন্তরিক হয়, যদি সামন্তরিক হয়, ঠিক আছে, সামন্তরিক যদি হয়, আচ্ছা সামন্তরিক হয় বলে দিয়েছে, তার মানে কি এর স্থানাঙ্ক এখান থেকে এইটুকুটা যে স্থানাঙ্ক হবে যা, এখান থেকে এইটুকু স্থানাঙ্ক হবে তাই, তাই তো। তাহলে প্রথমে আমরা এসি কর্ণের মধ্যবিন্দু বের করে নেব, এসি কর্ণের মধ্যবিন্দু, মধ্যবিন্দু কি হবে এসি কর্ণের মধ্যবিন্দু, এসি কর্ণের মধ্যবিন্দু হবে x1 প্লাস x3 বাই 2, আর y1 প্লাস y3 বাই 2, কারণ এইটার এটা যোগ হয়, এটা যোগ হয় বাই 2। এবার তাহলে একইভাবে বিডি কর্ণের মধ্যবিন্দু কি হবে, তাহলে x2 প্লাস x4 বাই 2, আর y2 প্লাস y4 বাই 2, ব্যাস এই হয়ে গেল। এবার এসি কর্ণের মধ্যবিন্দু এত, বিডি কর্ণের মধ্যবিন্দু, আর x2 x4
এটা বেরিয়ে গেল। এবার আমরা জানি যে এই যে স্থানাঙ্কটা বেরিয়েছে এইটা তো এরই মান, মানে এইটা যা হবে এটাও তাই হবে, সেম হবে, সেম হওয়া উচিত। তাহলে সেম যদি হয় তাহলে কি হবে, এটার এটা সমান। তাহলে আমরা এখন লিখতে পারি প্রশ্নানুসারে বা শর্তানুসারে, যা খুশি লিখতে পারি, বা এখন বলে লিখে দিই। এখন এখন কি হবে, এখানে এই দুটো সমান, x1 প্লাস x3 বাই 2, আর এটার সঙ্গে কার সঙ্গে সমান, x2 প্লাস x4 বাই 2, এটার সঙ্গে সমান। তাহলে এটা যদি সমান হয় কোনাকুনি গুণ করো, এটা এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে, গেলে কি হবে x1 প্লাস x3 আর x2 প্লাস x4, আর এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। ঠিক আছে, আর নেক্সট এটা ওয়াইটাও তাহলে এর সঙ্গে সমান হবে বাই 2, আর এটা হবে y2 প্লাস y4 বাই 2, তাহলে 2 ক্যান্সেল হয়ে যাবে, গেলে কি হয়ে যাবে y1 প্লাস y3 আর y2 প্লাস y4। ব্যাস, এই দুটোই তো আমাদের প্রমাণ করতে বলেছিল, এই দুটো আমাদের প্রমাণ হয়ে গেল। এরপরে আমরা আসবো আটের অঙ্কটা। ঠিক আছে, আটের অঙ্কটা কি বলছে, যে এবিসি একটা কি আছে, ত্রিভুজ আছে, যেখানে যার এর স্থানাঙ্ক ধরো এটা দেয়া আছে -1 3 আর +1 -1 আর 5, 1, এটা দেয়া আছে। বলছে এটা যদি হয় তাহলে এর যে একটা মধ্যমা, আমরা জানি যেখান থেকে মধ্যমা আসে, এটাকে ধরো ডি, এটা যদি মধ্যমা হয়, এই মধ্যমাটার আমাদের কি নির্ণয় করতে বলছে, দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেখব যে এর বিন্দুর তো স্থানাঙ্ক আমরা তো জানি না, না ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কি জানি, তাহলে লিখে নেব। তাহলে প্রথমে আমরা কি করব, যে ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক, ডি বিন্দুর স্থানাঙ্ক কত হবে। আচ্ছা, ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা একটা জিনিস দেখলাম, যে এইটার অর্ধেক, তার মানে 1 প্লাস 5/2, আর আরেকটা কি হবে -1 আর +1/2, তাহলে এখানে হবে 6/2, আর দেখো এটা এটা ক্যান্সেল হয়ে গেল 0/2, তার মানে এটা এটা তো কেটে যাবে, 3 আসবে, আর এটা হবে 0। তাহলে ডি বিন্দুর স্থানাঙ্ক আমরা কত পেলাম, 3,0, 3,0, এটা আমরা কার পেলাম, ডি বিন্দু। এইবারে এডির দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে এডি, এডি কি মধ্যমা, মধ্যমার দৈর্ঘ্য, এডির মধ্যমার দৈর্ঘ্য কত হবে, কত হবে বাবু, এখানে এডির দৈর্ঘ্য হবে, যে এর সূত্রটা আমরা কি জানি, সূত্রটা একবার লিখে দিই, x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এইবার এইবার আমরা দেখব যে এখানে x1 বলতে কে, -1কে বোঝানো হচ্ছে, -1কে বোঝানো হচ্ছে, আর এখানে -3 তার হোল স্কোয়ার প্লাস এটা, দেখো y1 কে হবে, এখানে হবে -3 আর এখানে আছে 0 তার হোল স্কোয়ার, তাই না। তাহলে এটাকে যদি একটা লাইন ক্যালকুলেশন আর করি, তাহলে এখানে আসবে -4 তার হোল স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, কারণ জিরোর সঙ্গে যা বিয়োগ যোগ যা করো জিরোই আসবে, আর এটা মাইনাস মাইনাস প্লাস, কিন্তু চিহ্নটা মাইনাস থাকবে। ঠিক আছে, এইবারে √ 4 4 কত হয়ে যাবে, 16 আর 9। আচ্ছা, একটা জিনিস দেখো, মাইনাসকে দুবার গুণ, মাইনাসের যখন পাওয়ার জোড় সংখ্যা থাকবে তখন সেটা সবসময় কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে এখানে এটা কত হবে, √25, আর √25কে বাইরে বের করলে 5 একক। তাহলে এডির দৈর্ঘ্য আমাদের কত পেলাম আমরা, 5 একক। ঠিক আছে, এরপরে আসছি আমরা 9 দাগের অঙ্কটা। 9 দাগের অঙ্কটা কি বলছে, দেখো একটা ত্রিভুজে 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে। ঠিক আছে, 3টে শীর্ষবিন্দু দেওয়া আছে, বলছে যে 3টে মধ্যমা। দেখো একটা ত্রিভুজের মিনিমাম কটা মধ্যমা হয়, 3টে মধ্যমা, একটা হচ্ছে এডি, একটা হচ্ছে বিই, আর একটা হচ্ছে সিএফ। এই 3টে মধ্যমা হয় আমাদের। ঠিক আছে, এই 3টে মধ্যমা আমরা পাই। এবারে বলছি 3টে মধ্যমার প্রত্যেকের দূরত্ব নির্ণয় করো। তাহলে প্রত্যেকের দূরত্ব নির্ণয় করার আগে প্রত্যেকের এখানে কি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এরও এখানে কি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এরও এখানে কি স্থানাঙ্ক নির্ণয় করতে হবে প্রত্যেকে, তাই না। তাহলে এর স্থানাঙ্কটা আমি যদি বের করি, তাহলে প্রথমে ডি বিন্দু স্থানাঙ্ক আমরা বের করে নিচ্ছি। এখানে ডি বিন্দু স্থানাঙ্ক,
ডি বিন্দু স্থানাঙ্ক কি হবে? তাহলে এইটার এইটা যোগ, তার মানে 6 যোগ কিন্তু হবে, কিন্তু এখানে মাইনাস আছে না, 4 -4 হয়ে যাবে বাই 2, আর এখানে আছে -2 +2 বাই 2। তাহলে এখানে এটা যদি বিয়োগ করা যায় তাহলে কত হবে? 2/2, আর এটা হবে, এটা 0 হয়ে যাবে, 0/2। তার মানে অ্যাকচুয়ালি এখানে মানটা দাঁড়ালো 1,0। এটা কার বেরোলো স্থানাঙ্ক? ডির স্থানাঙ্ক বেরোলো 1,0। ঠিক আছে, এবার একইভাবে ই বিন্দু আর এফ বিন্দুর বের করব। তাহলে ই বিন্দুর স্থানাঙ্ক কত হবে? ই বিন্দুর স্থানাঙ্ক দেখো এইটার এইটা, তাহলে 2 + x হওয়ার কথা, কিন্তু এখানে -4/2, এখানে হবে -4 + 2/2। তাহলে এটা হবে কত? -2/2, -2/2। তাহলে এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, কত হবে? -1, -1। ঠিক আছে, তাহলে এটা -1, -1। ঠিক আছে, -1, -1। একইভাবে আমরা এফ এর স্থানাঙ্ক বের করে নেব। এফ বিন্দুর স্থানাঙ্ক এফ বিন্দুর স্থানাঙ্ক ঠিক আছে, তাহলে এফ বিন্দুর স্থানাঙ্ক যদি বের করি, এখানে কি হবে? 6 + 2/2, আর এখানে হবে -4 প্লাস মাইনাস -2/2। তাহলে এখানে আসবে আমাদের 8/2 -6/2, 4, আর এটা 3 কেটে গেলে, তাহলে 4 - 3। তাহলে এই গেল মোটামুটি আমাদের তিনটের স্থানাঙ্ক, একটা হবে 4 - 3। তাহলে এই পর্যন্ত আমাদের অর্ধেক কাজ হলো, যে সবে তিনটের আমাদের কি বের করে নিলাম, তিনটের আমরা স্থানাঙ্ক বের করে নিয়েছি। এইবারে আমাদের প্রত্যেকের দূরত্ব নির্ণয় করতে হবে। এবার এখান থেকে এর দূরত্ব, এখান থেকে এর দূরত্ব, আর এখান থেকে এর দূরত্ব, প্রত্যেকের দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে তিনটেই বলেছে, এখানে প্রথমে আমরা লিখব যে এবির দূরত্বটা আমরা বের করে নিচ্ছি। এখানে প্রথমে আমরা এডির দৈর্ঘ্য বের করে নেব। এডির দৈর্ঘ্য কত হবে? √, আর সূত্রটা লিখছি না, √, এখানে কি হবে, যে x1 মানে 2 - 1 তার হোল স্কোয়ার, প্লাস y1 - y2 মানে এখানে -4 -0 তার হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে আমাদের √, এটা কত হয়ে যাবে? 1² আমরা দেখতেই পাচ্ছি, আর এটা হবে -4 তার হোল স্কোয়ার, তাই না? তো এখানে এটা √1 + 16, তার মানে এটা আমাদের মানটা কত বেরোলো? √16 আর 1 17, এত একক। তাহলে এইটা গেল আমাদের এডির দৈর্ঘ্য। একটা অ্যান্সার বেরিয়েছে, আমাদের তিনটে অ্যান্সার বের করতে হবে। তাহলে প্রথমে এডির দৈর্ঘ্য বের করে নিলাম। ঠিক আছে, এরপরে আমরা বের করব বি এর দৈর্ঘ্য। বি এর দৈর্ঘ্য কত হবে? তাহলে এখানে আমরা জানি √, কত? বিই মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, ঠিক আছে, তার মানে 6 -1 হওয়ার কথা, সেটা কি হয়ে যাবে? প্লাস তার হোল স্কোয়ার, এটা কি হয়ে যাবে? প্লাস -2, আর ওখানে মাইনাস মাইনাস কি হয়ে যাবে? +1 তার হোল স্কোয়ার। ঠিক আছে, একবার এখানে দেখো, এটা হবে 7² প্লাস, বিয়োগ করলে কত হবে? -1 তার হোল স্কোয়ার। আমরা জানি যে জোড়ভাবে যদি তার স্কোয়ার থাকে, মাইনাসটা সবসময় কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। তাহলে 7 × 7 = 49 +1, একে স্কোয়ার করলে একই হয়, তাহলে √ কত? 50, √50 একক, √50 একক। তাহলে একটা বেরোলো কত? √17 একক, আর একটা √50 একক। ঠিক আছে, এইবার আমরা বের করব কার? CF। তাহলে লিখে দেব যে CF এর দৈর্ঘ্য, এরও তাই কি? √, কি হবে? -4, আর +4 আছে না এখানে, তাহলে কিন্তু সূত্র আমাদের কি বলে? মাইনাস, এখানে প্লাস, আর এখানে দ্বিতীয়টা দেখবো যে 2 আছে, 2 -3 হওয়ার কথা, কিন্তু এখানে মাইনাস অলরেডি আছে, তাই 3 প্লাস হয়ে যাবে, তার এটা হোল স্কোয়ার। তাহলে এখানে √, কত হয়ে যাবে? 8, -8 তার হোল স্কোয়ার, প্লাস এখানে কত হয়ে যাবে? 5 তার স্কোয়ার, আর এখানে এটা হয়ে যাবে 8 × 8 = 64, আর কত?
25, 5 4 9, রুট অফ 89 এত একক। ঠিক আছে, এই গেল এই অঙ্কটা। এইবার এখানটা আমরা কি দেখলাম, এই আমাদের অ্যান্সার বেরিয়ে গেছে তিনটে। প্রথমে দেখলাম যে এর বিন্দুগুলো বের করে নেব, এর একটা ডি বিন্দু, ই বিন্দু আর এফ বিন্দু, প্রত্যেকের বিন্দু বের করে নিলাম। এবার বিন্দু বের করার পর কি করলাম, বিন্দু বের করার পর এদের দৈর্ঘ্যটা যে সূত্র আমরা জানি, x1 রুট অফ x1 মাইনাস x2 তার হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কোয়ার, এই সূত্র ফেলে আমরা প্রত্যেকের দৈর্ঘ্য বের করে নিলাম। ঠিক আছে, ওটা আগের বারের অঙ্কটা, মানে 8-এর অঙ্কটা একটাই বের করতে বলেছিল, আর এটা এখানে আমাদের বের করতে বলেছে তিনটেই। ঠিক আছে, বোঝা গেছে? ঠিক আছে, অঙ্কটা বলছে যে এখানে তিনটে মধ্যমা আমাদের দেয়া আছে, তিনটে মধ্যমার স্থানাঙ্ক, মানে মধ্যবিন্দুর স্থানাঙ্ক, যে এখান থেকে এইটা একটা এর স্থানাঙ্ক, এটা আর এর স্থানাঙ্ক এটা, আর এর স্থানাঙ্ক এটা, এই তিনটে আমাদের দেয়া আছে। ঠিক আছে, এই তিনটে তো দেয়া আছে, বলছে এবার আমাদের মেন যে শীর্ষবিন্দুর যে স্থানাঙ্ক আমরা জানি না, ওটাই আমাদের বের করতে হবে। তাহলে এটা আমরা ধরে নেবো, এটাকে ধরো x1 ধরে নাও, আর এটাকে y1 ধরে নাও, আর এটাকে x2 ধরে নাও, আর এটাকে y2 ধরে নাও, আর এটাকে x3, আর এটা y3। ব্যাস, এই কাজ শেষ। আমরা ধরে নিলাম যে এ বি সি বিন্দুর স্থানাঙ্ক যথাক্রমে কি, x1 y1, x2 y2 আর x3 y3। এটা লিখে নিতে হবে, এটা ধরে নেবে যে ধরি এ বিন্দু স্থানাঙ্ক এত, বি বিন্দু স্থানাঙ্ক এত এবং সি বিন্দু স্থানাঙ্ক এত। ঠিক আছে, এইবার আমরা আমরা কি জানি যে এই দুটোর মধ্যবিন্দু এটা হয়, তাই না? এই দুটোর মধ্যবিন্দু এটা হয়। তাহলে আমরা এখন লিখতে পারি যে x1 প্লাস x2 বাই 2 ইকুয়ালস টু 0, কারণ এটা জিরোর সঙ্গে সমান, মানে এটার মান বের করে আমাদের কি হবে, জিরোই আসবে। আর এইটার ক্ষেত্রে y এর ক্ষেত্রে আমরা কি বের করব, y1 প্লাস y2 বাই 2, আর এইটার মান আমাদের দেওয়া আছে কত, 11, মানে 11-র সঙ্গে সমান। মানে যাই করি না কেন, এটা করলে আমাদের 0 আসবে, আর এটা করলে আমাদের 11 আসবে, এই তো। এবার এটা কোনাকুনি জিরোর সঙ্গে যা গুণ করব সেটাই হবে x1 প্লাস x2 সমান সমান 0। ব্যাস, x1 প্লাস x2 সমান সমান 0। আর এখানে এটা আমাদের কত এলো, y1 প্লাস y2 সমান সমান 11 দুগুণে কত হবে, 22। ঠিক আছে, তাহলে এখানে দেখছি যে x1 প্লাস x2, y1 প্লাস y2, এর মান একটা আমরা পেলাম। ঠিক আছে, এইবার আবার দেখব যে এইটার সঙ্গে এটাও সমান। টোটাল আমাদের দেখো তিনটে আলাদা আলাদা, মানে 3 দুগুণে 6টা আলাদা আলাদা সমীকরণ বেরোবে। তার মানে আমরা এটাকে যদি 1 নম্বর সমীকরণ দিই, বুঝতে পারবে তো, 1 নম্বর সমীকরণ দিলাম, কোনো না বোঝার কিচ্ছু নেই এখানে, এটাকে 2 নম্বর দিলাম। ঠিক আছে, এইবারে দেখো, এইবারে আরেকটা জিনিস, এবার এই যে বিসির ক্ষেত্রে যেটা আমরা পাবো, বিসি এর ক্ষেত্রে, বিসি এর ক্ষেত্রে প্রথমে আমরা কার ক্ষেত্রে পেয়েছিলাম, এটা হচ্ছে এবি এর ক্ষেত্রে। আর বিসি এর ক্ষেত্রে কি হবে, বিসি এর ক্ষেত্রে দেখো x2 প্লাস x3 বাই কত, 2, আর এটার মান কত, 4-এর সঙ্গে সমান। আর এইটা আবার ওয়াইয়ের মান আছে, এর এর আবার ওয়াইয়ের মান আছে, তাই না? এর ওয়াইয়ের মান কত, y2 প্লাস y3 সমান সমান 3, y2 প্লাস y3 সমান সমান 3। ব্যাস, এই হয়ে গেল। তাহলে এবার আমরা এটা বের করে নিই, কী হবে, x2 প্লাস x3 সমান কত হবে, 8, আর এটা হবে y2 প্লাস y3 সমান সমান 6। এটাকে আমরা 3 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে 4 নম্বর সমীকরণ দিলাম। ঠিক আছে, এটাকে 3 নম্বর আর এটাকে 4 নম্বর। ব্যাস, এইটুকুটা বোঝা গেল। এইবার আমরা আসছি, আরেকটা বাকি আছে না, এসি বাহু। এসি বাহুর ক্ষেত্রে, এসি বাহুর ক্ষেত্রে, আচ্ছা এসি বাহুর ক্ষেত্রে আমরা কি পাবো, এসি বাহুর ক্ষেত্রে আমরা পাবো যে x1 প্লাস x3, x1 প্লাস x3 বাই 2, আর এইটা কার সঙ্গে সমান, -2 সঙ্গে সমান। ব্যাস, এখান থেকে একটা ওয়াইয়ের মানও পাবো, y1 প্লাস y3 বাই 2, আর এটা কার সঙ্গে সমান, আর এটা সমান হচ্ছে 7-এর সঙ্গে, 7। তাহলে এটাকে এবার আমরা করি, কি হবে, এটা x1 প্লাস x3 সমান কত হবে, -4। ঠিক আছে,
কারণ এটা কোনাকুনি গুণ করলে 4ই হয়। আর y1 প্লাস y3 সমান কত হবে? 7 দুগুণে 14। বোঝা গেছে? তাহলে এটাকে আমরা দিলাম 5 নম্বর সমীকরণ, আর এটাকে দিলাম আমরা 6 নম্বর সমীকরণ। তাহলে এই টোটাল আমাদের হাতে এসছে যে আমরা x1 প্লাস x2, y1 প্লাস y2 আর y2 প্লাস y3 প্রত্যেকের আমাদের একটা মান এসে গেছে। এইবারে আমরা কিছু প্রয়োগ করব, যেটা হচ্ছে অপনয়নেও তোমরা করেছো সেই টাইপের আর কি। আমি বলবো না যেটা অপনয়ন, কিন্তু সেই টাইপের আমরা ফর্মুলা ইউজ করব, মানে প্রসেসটা ইউজ করব। ঠিক আছে? আর জায়গা নেই বলে এই সাইডে সমীকরণগুলো লিখে দিলাম, আর এবার পাশে আমরা করতে দেখব। যে প্রথমে এটা দেখো, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ আর 3 নম্বর সমীকরণ, এই তিনটে আছে না? আমরা তিনটেই যোগ করে দেবো, তিনটেই যোগ করে দেবো। যে 1 নম্বর, 2 নম্বর, 1 নম্বর, 1 নম্বর, 3 নম্বর ও 4 নম্বর সমীকরণ যোগ করে পাই। আচ্ছা, যোগ করে কি পাবো এখানে? প্রথমে দেখো, যোগ করলে আমরা পাবো এখানেও x1 আছে, এখানেও x1 আছে। তার মানে আমরা যদি যোগ করি কি আসবে আমাদের? 2x1। পরিষ্কার দেখতে পাচ্ছি। এখানে x2 আছে, এখানে x2 আছে, আর এখানে নেই। তাহলে 2x2 প্লাস এখানে x3 নেই, কিন্তু এখানে x3 আছে, এখানে x3 আছে। তার মানে দুটো যোগ করলে কত হবে? 2x3। তাহলে সমান আমাদের কত আসবে? এখানে 0, 1 নম্বর সমীকরণ, এটা 0, এটা কত? 8, আর এটা কত? 4, -4, এটা কত? -4। ঠিক আছে? তাহলে এইবার এটাকে আমরা যদি একটা 2 কমন নিই এখান থেকে, আমাদের কি দাঁড়াবে? x1 প্লাস x2 প্লাস x3, আর এটা বিয়োগ করলে আসবে আমাদের কত? 4। আর এই 2 এপারে গেলে ভাগ হয়ে যায়, আমরা জানি 2 দুগুণে 4। কেটে দাও, দিলে এখানে কত হবে? x1 প্লাস x2 প্লাস x3, এটা সমান সমান আসবে কত আমাদের? 2। এটা সমান সমান আমাদের কত এলো? 2। এটা যদি 2 আসে, তাহলে এবারে একটা জিনিস খেয়াল করো, এখানে এটা যদি 2 আসে, একইভাবে আমরা এই সমীকরণটাকেও করার চেষ্টা করব, এই সমীকরণটাও যোগ করার চেষ্টা করব। এটাও কি হবে? যে 2y1 প্লাস 2y2 প্লাস 2y3 সমান সমান এখানে কত হবে? 22 প্লাস 22 প্লাস 6, 22 প্লাস 6 প্লাস এটা কত হবে? 14। ঠিক আছে? এই হচ্ছে ঘটনা। এইবারে এখানেও 2 কমন যাবে একটা, তাই না? গেলে কত হবে? y1 প্লাস y2 প্লাস y3, আর এইটা যোগ করলে আমাদের কত হবে? 28, 28 চারে 8 চারে কত? 12, মানে 32, 10 এ 42। আর এটাকে পরে গেলে ভাগ হয়ে যাবে, মানে কেটে যাবে। 21 দুগুণে 42। তাহলে y1 প্লাস y2 প্লাস y3 সমান সমান আমাদের কত হবে? 21। ব্যাস, এইটুকুটাই আমাদের দরকার ছিল, যে তিনজনার মান আমরা বের করে নেব। এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে সমীকরণটা, এই সমীকরণটার উপর আমাদের টোটাল যে কাজটা হবে এইটার উপর, আর এই যে সমীকরণটা পেলাম, টোটাল যে কাজটা হবে এইটার উপর। ঠিক কেমন কাজ? ভালো করে দেখো, এখানে আমরা x1 প্লাস x2 মান জানি, মানে এই দুটোর মান আমরা জানি। তাহলে x3 এর মান বেরিয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে এখানে আমরা লিখে দেবো যে x3 সমান 2 মাইনাস 0। আচ্ছা, এখানে লিখে দেবো কেন এটা হলো? যেহেতু এখানে এটা লিখে দেবো যে যেহেতু x1 প্লাস x2 সমান সমান কত? 0। কারণ এই মানটা এখানে আমাদের অলরেডি আছে। তার মানে এটা যদি x1 প্লাস x2 পুরো যদি এপারে নিয়ে যাওয়া যায়, তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। এবং মাইনাস হয়ে গেলে এটা, ওই জন্য এটা মাইনাস হলো। কিন্তু মাইনাস হলেও বাকি জিরোর সঙ্গে জিরো যদি মাইনাসও করা যায়, সেই সংখ্যাটাই তো হয়। তাহলে x3 এর মান আমাদের কত বেড়ে গেল? 2। এক্স x3 এর মান আমরা কত পেলাম? 2। এবার সবে একটা x3 এর মান পেয়েছি। এইবার এখান থেকে আরেকটা জিনিস বের করা যায় না? যে এখানে দেখো, এই যে x3 তো পেলাম, এরপরে আছে x2 x3। দেখো এখানে আছে x2 আর x3, এটার মান কত? 8। তাহলে এইটার মান ওপরে নিয়ে গেলে মাইনাস হবে। তাহলে আমরা বের করতে পারবো যে x1 ইকুয়ালস টু 2, আর x2 আর x3 এর মান কত? 8, -8। তাহলে এখানে আমাদের কি করব? যে x1 এর মান কত বেরোবে? -6। x1 এর মান কত বেরোলো? -6।
ঠিক আছে। এরপর আবার দেখো যে x1 আর x3, x1 আর x3 এর মান আমাদের কত দেয়া আছে? -4। তাহলে -4 ওপারে গেলে কি হয়ে যাবে? +4। তাহলে আমরা পাবো কার মান? x2। x2 এর মান কত পাবো? +4। তার মানে x2 সমান আমাদের কত বেরোলো? 6। তাহলে x2 এর মান কত বেরোলো? 6। তাহলে আমরা এখানে কি পেলাম? x1 এর মান পেলাম, x2 এর মান পেলাম, x3 এর মান পেলাম। তাহলে এখানে তো অলরেডি আমরা শুধু x এর মান পেলাম, y এর মান কিন্তু এখনো পাইনি। y এর মানও ঠিক একইভাবে চেষ্টা করব আমরা। দেখো এখানে y1 প্লাস y2 সমান 22, তার মানে এই দুটোর মান 22। তাহলে y3 কত হবে? আমি কি বলেছিলাম যে এটা ওপারে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 22 এপারে এলে কি হয়ে যাবে? -22। তাহলে y3 এর মান কত বেরোবে? -1। y3 এর মান কত বেরোবে? -1। এইবার একইভাবে y2 আর y3 এর মান কত? 6। y2 আর y3 এর মান 6। তার মানে আমরা পাবো কে পড়ে আছে? y1। তাহলে 21 - 6। তাহলে এখানে কত হবে? y1 সমান 15। y1 এর মান কত বেরোলো? 15। ঠিক আছে। এরপর শেষেরটা দেখো y1 প্লাস y3, মানে y1 প্লাস y3। তার মানে পাবো কার মান? y2 এর মান। y2 কত হবে? 21। কিন্তু এখানের মান কত আছে? 14, ওপারে গেলে -14। তাহলে এখানে y2 সমান কত হয়ে যাবে? 7। তাহলে এখানে y2 এর মান কত হয়ে যাবে? 7। তাহলে এই আমরা পেয়ে গেলাম। তাহলে মোদ্দা কথা এখানে আমরা পেয়ে গেলাম কি কি? x1 x2 y1 y2 সবার মান পেয়ে গেলাম। তাহলে এই স্থানাঙ্কটা আমাদের কত হবে? x1 y1। x1 কে? x1 হচ্ছে -6 আর y1 কত? 15। আর x2 কত? 6 আর y2 কত? 7। ব্যাস হলো। এরপরে এর মানটা কত? এর মানটা হচ্ছে x3 কে x3 2 আর এর y3 -1। ব্যাস এই গেল অঙ্কটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কটা একটু কমপ্লিকেটেড, কিন্তু কোনো সমস্যা হবে না। একবার তোমরা যদি বুঝতে পারো, অঙ্ক কমপ্লিকেটেড বলে কিছু হয় না। যদি তোমরা বুঝতে পারো পরিষ্কার যে প্রথমে আমরা কি করলাম, প্রত্যেকের যে সমীকরণটা বের করে নিলাম, নিয়ে এবার আমাদের যেটা চেয়েছে সেই অনুযায়ী আমাদের চলতে হয়েছে।